রামনগর গ্রামে বাস করত হরিহর চাষি। হরিহর ছিল একজন চাষি। তার বেশ খানিকটা জমি ছিল। সেই জমিতে চাষ করেই তার দিন চলতো। তার পরিবারে ছিল তার স্ত্রী উমা আর তার একমাত্র মেয়ে সুরূপা। সুরূপা ছিল খুব সুন্দরী, গায়ের রঙও ছিল দুধে আলতা, আর তা নিয়ে তার ছিল খুব অহংকার। ওমা কাকিমা, ও মা কাকিমা, কিরে তুই এখানে? মাকে কি দরকার? কাকিমা আমাকে ডেকেছিলেন, তাই তো এসেছি। মা নাইতে গেছে, দেরি হবে আসতে। কেন মা হঠাৎ তোকে ডেকেছিল কেন? তা তো জানি না কেন ডেকেছিলেন। যাই হোক, হ্যাঁ রে, তুই তো আর যাসই না আমাদের বাড়িতে। একদিন চ না রে, জমিয়ে আড্ডা দেবো দুজনে। কখন যাব বল? সূর্য ডোবার পর মা তো বাড়ি থেকে বেরোতেই দেয় না। আরে সূর্য ডোবার আগে যাবি, সূর্য ডোবার পর যেতে তোকে কে বলেছে? সারাটা দিন পড়ে আছে, তো তুই গিয়ে সন্ধেবেলায় যাবি কেন? তুই কি পাগল হয়েছিস? এই রোদে আমি বাড়ি থেকে বেরোবো? তাহলে তো আমি কালো হয়ে যাব। এই যে তোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি ঘর থেকে বাইরে এসে, এতেও তো আমি কালো হয়ে যাব। তুই যা তো, যা, এখন যা, আমি ঠিক সময় যাব। বউ বুঝলে, আমি ভাবছি একবার রমেনদার বাড়ি থেকে ঘুরে আসি। রমিনদার বাড়িতে? কেন রমিনদার বাড়ি কেন যাবে? মেয়েটা তো বড় হচ্ছে, এবার তোর বিয়ে দিতে হবে। তাই একবার ভাবছি রমেনদার বাড়ি থেকে ঘুরে আসি, যদি কোনো ভালো ছেলের সন্ধান পাই। দেখো, রমিনদার বাড়ি গিয়ে কোনো লাভ হবে না। তোমার মেয়ে দিনের দিন যা জেদি হচ্ছে আর ওর অহংকার যা বাড়ছে, ও কোনো সাধারণ ছেলেকে বিয়ে করতে চাইবে না। সে কি বলছো গিন্নি? সাধারণ ছেলেকে বিয়ে করবে না? না না, ওসব ওর খেয়াল। দেখবে ছেলে পাওয়া গেলে ও ঠিকই রাজি হবে। না গো না, আমি ওর সাথে কথা বলে বুঝেছি, ও কোনো সাধারণ ছেলেকে বিয়ে করবে না। ওর মত ও যা সুন্দরী, ওরকম সুন্দরী মেয়ে কোনো রাজ্যের রানী বা জমিদার বাড়ির বউ হওয়ারই যোগ্য। দাঁড়াও, সময় আসুক, ও ঠিক বুঝবে যে এগুলো অলীক স্বপ্ন। আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের কখনো ওরকম ঘরে বিয়ে হয় না। দেখো কি হয়। এ কি রমেনদা যে, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কেন রে হরিহর, হঠাৎ আমার কাছে যাচ্ছিলি? কি ব্যাপার? রমেনদা, তোমার হাতে কোনো ছেলে আছে? মেয়ের বিয়ে দেবো, কোনো ভালো ছেলের সন্ধান পেলে আমায় জানিও। ভালো ছেলের সন্ধান? হ্যাঁ, আছে বই কি। আমার তো তোর মেয়ের কথা মনেই ছিল না, নাহলে আমি যেতাম তোর কাছে। তাই নাকি? ছেলের নাম কি গো? কোথায় থাকে? কি করে? ছেলের ব্যবসা, ওই বাজারে মুদিখানার দোকান আছে, তাছাড়া একটা হোটেলও চালায় ছেলে। ছেলেদের অবস্থা খুবই ভালো। বাবা, তাহলে তো খুবই ভালো কথা। শোনো রমেনদা, আমি গিয়ে গিন্নিকে সব বলি, তারপর তোমাকে গিয়ে জানাবো। তেমন হলে কিছুদিনের মধ্যেই মেয়ে দেখানোর একটা ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো কথা। শোন, তুই আমাকে তাহলে জানাস, আমি এই রোববারই সমস্ত ব্যবস্থা করে ফেলবো। এখন চলি। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? রমেনদা খুব ভালো একটা পাত্রের কথা বলেছেন, তাই তো ফিরে এলাম। ছেলের দুটো ব্যবসা আছে, একটা হোটেল আর একটা মুদিখানার দোকান। ভালো টাকা পয়সা আছে, ছেলে মানুষ হিসাবেও খুব ভালো।
আমার তো ছেলের খুব পছন্দ হয়েছে। ছেলে তো ভালো, কিন্তু দেখো তোমার মেয়ে রাজি হয় কি। আরে দাঁড়াও না, একবার দেখাশোনা হোক, তখন দেখবে মেয়ে ঠিক রাজি হয়ে যাবে। না বাবা, আমি কোনো জাতা ছেলেকে বিয়ে করব না। চাতা ছেলে নয় রে, খুব ভালো ছেলে। রমেনদা বলল ছেলেটা সত্যিই খুব ভালো, তুই আর না করিস না। না, আমি কোনো সাধারণ ছেলেকে বিয়ে করব না। আমি কোনো জমিদারের ছেলে বা রাজার ছেলেকেই বিয়ে করব। এরম অলিক স্বপ্ন দেখা বন্ধ কর। আমরা সাধারণ মানুষ, ওরা রাজা জমিদার। আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের কখনো ঘরে বউ করে না। না না না, আমি এই বিয়ে করব না। আমি করলে কোনো রাজা বা জমিদার ঘরের ছেলেকেই বিয়ে করব। আমি এখন আসছি। আরে সুরূপানা, তুই এখানে এই সময়? কি ব্যাপার রে? অন্তরা, তুই তুই বুঝি আজকেই এলি গ্রামে? না রে, কাল এসেছি। কাল আর আমি বাড়ি থেকে বেরোইনি, আজকেই একটু গ্রাম ঘুরতে বেরোলাম। ও তাই বল, এখন কদিন থাকবি তো? হ্যাঁ, এবারে কিছুদিন থাকবো। কিন্তু তোর কি ব্যাপার? তুই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিস যে? তুই তো সকালবেলা বাড়ি থেকে বেরোতেই চাস না। মনটা ভালো লাগছিল না রে, তাই এখানে এসে একটু বসলাম। কেন রে সুরূপা, হঠাৎ তোর কি হলো? তোর তো শুনলাম বিয়ের কথা চলছে। তোর কি ছেলেকে পছন্দ নয় রে? তোকে কে বললো যে আমার বিয়ের কথা চলছে? এই মাত্র রমেন কাকার সাথে দেখা হলো। রমেন কাকা বললেন যে তোর নাকি বিয়ের কথা চলছে। তোকে এত হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ রে অন্তরা, তোর বর কি করে রে? আমার বরের মুদিখানার দোকান রে। বাজারে একটা দোকান আছে, ওই দোকান চালিয়ে আমাদের সংসার চলে। হ্যাঁ রে, তোর তো নিশ্চয় অনেক চাহিদা পূরণ হয় না, তাই না? তোর এতে কষ্ট হয় না? আরে কে বলেছে এ চাহিদা পূরণ হয় না? আমার সব চাহিদা আমার বর পূরণ করে। আরে বাবা, আমি তো সাধারণ ঘরের মেয়ে, আমার এমন আর কি চাহিদা হবে যে আমার বর সেটা পূরণ করতে পারবে না? তোকে তো নিশ্চয়ই বাড়িতে অনেক কাজ করতে হয়, তাতেও তো কষ্ট হয় নিশ্চয়ই। না রে, আমরা তো তিনটে মাত্র মানুষ বাড়িতে। তিনটে মানুষের এমন কি কাজ হয় বলতো? আর আমার শাশুড়ি মা আর আমি একসাথে কাজ করি। আমরা ভাগাভাগি করে কাজ করি, আমাদের কোনো কষ্টই হয় না। শোন সুরূপা, বিয়ের আগে কখনো দেখবি না যে ছেলের কত টাকা পয়সা আছে। আগে দেখবি ছেলে মানুষ কেমন, ছেলের পরিবার কেমন। যদি ছেলে ভালো হয় না, তোকে সুখী রাখার জন্য সে নিজেই পরিশ্রম করে টাকা রোজগার করে আনবে। তুই ঠিকই বলেছিস রে, আমি এতদিন খুব ভুল ভাবতাম, তুই আমার চোখ খুলে দিলি। আমি জানি তুই কোনো জমিদার বা রাজার ছেলেকে বিয়ে করতে চাস, কিন্তু তুই নিজেই ভেবে দেখ, আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা কি ওরকম রাজা বা জমিদার ঘরে গিয়ে কি সুখে থাকতে পারবে? কখনো না। সব সময় মনে রাখিস, সমানে সমানে বিয়ে হওয়াই সব থেকে ভালো। তুই ঠিক বলেছিস, আমি বাড়ি গিয়ে মা বাবাকে বলে দিই, আমার আর কোনো আপত্তি নেই। এর কিছুদিনের মধ্যেই সুরূপার বিয়ে হয়ে যায়, আর সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। নীতিশ গ্রামের একজন জেলে। সে তার পরিবার নিয়ে একটা ছোট গ্রামে থাকতো। নীতিশের জালটা ছিল ছেঁড়া, ফলে তার জালে খুব একটা মাছ উঠত না। তাই অতি কষ্টে তার দিন কাটতো। তার মেয়ে রিমলি তার কাছে অনেক কিছু বায়না করত।
কিন্তু কোনো রকমের দুবেলা দুমুঠো খাবার ছাড়া সে আর কিছুই জোগাড় করতে পারতো না। এরই মধ্যে রিমলি হঠাৎ একদিন খুবই অসুস্থ হয়ে পড়ল। হ্যাঁ গো, মেয়েটার জ্বর তো দিনের দিন বেড়েই চলেছে। বলে একবার বৈদ্যর কাছে ওকে নিয়ে যাও। আর এভাবে ফেলে রাখাটা একদমই ঠিক হবে না। না না, বৈদ্যর কাছে ওকে নিয়ে যাওয়া যাবে না, ও শরীর তো একদমই খারাপ। আমি বরং বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আসি। বৈদ্য মশাই, রিমলি জ্বরটা সারছে না কেন? কি হয়েছে ওর? সুস্থ হয়ে যাবে, আমি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি। তবে শরীর তো খুবই দুর্বল, গায়ে রক্ত নেই। শুধু ওষুধ খাওয়ালেই তো সুস্থ হবে না। মাছ মাংস ফল মূল এগুলো তো একটু খাওয়াতে হবে, নাহলে গায়ে রক্ত হবে কি করে? হ্যাঁ গো, তুমি শুনলে বৈদ্য মশাই কি বলে গেলেন? হ্যাঁ গো বউ, শুনলাম। মাছটা না হয় আমি যা হোক করে ব্যবস্থা করব। প্রতিদিন অন্তত ওর জন্য একটা করে মাছ আমি নিয়ে আসবো। কিন্তু ফলমূলের ব্যবস্থা কি করে করি বলো দেখি। ফলমূল তো আর কেনা চারটিখানি কথা নয়, ফলের দাম তো এখন অনেক। দেখো, মাছটাই না হয় এখন খাওয়ানো হোক, তারপর দেখা যাক যদি ফলমূলের ব্যবস্থা করা যায়। হ্যাঁ, আমি দেখি যদি একটু ফলের ব্যবস্থা করতে পারি। আমি এখন বেরোলাম, বুঝলে কিন্নি। আরে নীতিশ যে, কি ব্যাপার বলতো? তুই আজকে বাজারে যাসনি, এখন কোথায় যাচ্ছিস? ও হরিনা, তুই? হ্যাঁ রে, দুদিন বাজার যাইনি। আসলে মেয়েটার শরীরটা ভালো নেই রে, খুব অসুস্থ রিমলি। সে কি রে? হ্যাঁ রে, বই তো দেখিয়েছিস? হ্যাঁ, বৈদ্য তো দেখিয়েছি। এই তো বৈদ্য মশাই এসেছিলেন দেখতে। বৈদ্য মশাই কি বললেন? ভয়ের কিছু নেই তো? বৈদ্য মশাই বললেন ওষুধ দিয়ে গেছেন, খাওয়াতে ওষুধ। কিন্তু শরীর খুব নাকি দুর্বল, রক্ত নেই গায়ে। ফলমূল মাছ মাংস খাওয়াতে বললেন। মাছটা তো না হয় আমি কোনো রকমের ব্যবস্থা করে নেবো, কিন্তু ফলমূল আমি কি করে ব্যবস্থা করি বল দেখি। ফলের দাম তো এখন কম না। তাই বুঝি বৈদ্যমশাই বলে গেছেন এ কথা। শোন নীতিশ, তুই এক কাজ কর, তুই মাছের ব্যবস্থাটা কর, আর আমি দেখছি যদি তোকে আমি একটু ফল বিনা পয়সায় দিয়ে যেতে পারি। মেয়েটাকে রোজ যাতে একটু ফল খাওয়াতে পারিস তুই। হরিনাথ, তুই দিবি? তুই বিনা পয়সায় ফল দিবি? আমার বিপদে তুই যে এত বড় আমার উপকার করবি, আমি তো ভাবতেই পারিনি ভাই। নীতিশ, আমরা সবাই গরিব মানুষ। আমরা যদি একে অপরের বিপদে পাশে এসে না দাঁড়াই, তাহলে চলবে কেমন করে বল দেখি। আমি না হয় কদিন একটু কম লাভই রাখলাম, কটা ফল তোকে বিনা পয়সায় দিয়ে আসবো। আমি তো বাজারে ফলই বেচি নাকি। এরপর থেকে প্রতিদিন হরিনাথ দুটো করে ফল রিমলির জন্য দিয়ে আসতো নীতিশের বাড়িতে। কিছুদিনের মধ্যেই রিমলি সুস্থ হয়ে উঠল।
হ্যাঁ গো বউ, ইমলির এখন শরীর কেমন? মেয়েটা এখন সুস্থ আছে গো, ওর কোনো কষ্ট নেই আর। সত্যি, হরিনাথ দা যদি রোজ এমন বিনা পয়সায় ফল দিয়ে না যেতেন, তাহলে বোধহয় মেয়েটা এত তাড়াতাড়ি সুস্থ হতো না। শুধু হরিনাথের ফলের জন্যই ও সুস্থ হয়নি গো, মাছ শরীরের জন্য খুবই দরকারি। মাছটা খেয়েছে বলে ও এত তাড়াতাড়ি সুস্থ হতে পারলো। তা তুমি যাই বলো, বৈদ্য মশাই তো কই শুধু মাছের কথা বলেননি, ফলের কথা বলেছিলেন। আর মাছটা তো আমাদের নিজেদের জিনিস। তুমি তো তোমার মেয়ের জন্য কষ্ট করে মাছ মাংস আনবে, এটা তো আর বড় কথা নয়। বড় কথা হচ্ছে হরিনাথ দা রিমলির জন্য বিনা পয়সায় ফল দিয়ে গেছেন। কত বড় মনের মানুষ বলো দেখি। ওনার ঘরেও তো একটা বাচ্চা ছেলে আছে। হ্যাঁ গো বউ, তোমার জ্বরটা তো মনে হচ্ছে আবার বেড়েছে। বৈদ্য মাসের ওষুধে কি কোনো কাজ হচ্ছে না নাকি বলো তো? আরে না না, সবই তো ওষুধ খেয়েছি, দুটো মাত্র দিন হয়েছে। দাঁড়াও, দেখো ঠিক সুস্থ হয়ে যাব। না না, তা বলে হয় নাকি? দুটো দিন তো কম নয়, দুদিন ওষুধ খেয়েও তো অনেকেই সুস্থ হয়ে যায়। আমি একবার বরং বৈদ্য মশাইয়ের কাছে গিয়ে কথা বলে আসি। বৈদ্য মশাই, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? আমার কাছে আবার যাচ্ছিস? তোর বউ এখন কেমন আছে? আগে সেজন্য যাচ্ছিলাম বৈদ্য মশাই, বউয়ের জ্বরটা তো আবার বেড়েছে। ওষুধে কাজ হচ্ছে না, জ্বর বেড়েছে আবার? ঠিক আছে, আমি একবার যাচ্ছি, দেখে আসবো। তবে খাওয়া দাওয়া কেমন করাচ্ছিস বল? মাছ টাছ খাওয়াচ্ছিস তো নাকি? খাওয়া দাওয়া ভালো না করালে কিন্তু ওষুধ কোনো কাজ করবে না, এটা আমি তোকে আগেই বলে এসেছি। ফলটা প্রতিদিনই খাচ্ছে, কিন্তু মাছ মাংস। শোন হরিনাথ, আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, মাছ মাংসের ব্যবস্থা না করতে পারলে তোর বউ সুস্থ হয়ে উঠতে পারবি না। আমি তবু একবার বেলার দিকে যাচ্ছি, তোর বউকে দেখে আসবো। হ্যাঁ রে হরিনাথ, কি হয়েছে রে? বৈদ্য মশাইয়ের সাথে কথা বলছিলি? আর বলিস না, বেশ কিছুদিন ধরে বউয়ের শরীরটা খুব খারাপ। বৈদ্য মশাই বলেছেন মাছ মাংস ফল মূল যদি না খাওয়াতে পারি ওষুধ কাজ করবে না। ওষুধ খেয়েও কাজ হচ্ছে না, বউয়ের জ্বরটা বাড়ছে। হ্যাঁ, তা করলে কেমন করে হবে? বৈদ্য মশাই যেমনটি বলেছেন তেমনটি তো করবি, তবেই তো সুস্থ হবে বৌদি। তুই তো জানিস ভাই, এখন মাছ মাংসের কি কম দাম। আমি মাছ মাংস কি করে দেবো বলতো? আমি ফলটা রোজই খাওয়াচ্ছি, কিন্তু মাছ মাংসের ব্যবস্থা আমি করতে পারিনি ভাই। ও, ঠিক আছে, আমি চললাম ভাই, একদিন গিয়ে বৌদিকে দেখে আসবো। নীতিশ, শোন না ভাই, তুই তো মাছ বিক্রি করিস, আমাকে কটা দিন একটু ধারে মাছ দিবি রে। আমি কিছুদিনের মধ্যেই সব টাকা তোকে শোধ করে দেবো। এখন এত ওষুধ কিনতে হচ্ছে তো, আমি ঠিক পেরে উঠছি না। না না হরিনাথ, আমি এসব ধারে ব্যবসা করি না, আমি তোকে ধারে মাছ দিতে পারবো না। কিছু মনে করিস না ভাই, আমি এখন আসি। কি গো, মুখটা অমন বেজার করে আসছো কেন? এই রাস্তায় হরিনাথের সাথে দেখা হয়েছিল, মাথাটা গরম করিয়ে দিল। সে কি, কেন গো?
হরিনাথটা আবার কি বললো যে তোমার মাথা গরম হয়ে গেল? ওর বউ অসুস্থ, বই তো বলেছে মাছ খাওয়াতে হবে। আমার কাছ থেকে ধারে মাছ চাইছিল, আমি দিইনি। আমি ধারে ব্যবসা করি না। সে কি গো, তুমি এমন করে বলতে পারলে হরিনাথ দাকে? হ্যাঁ গো, ওই হরিনাথ দাই তো তোমার মেয়ে সুস্থ হওয়ার জন্য বিনা পয়সায় ফল দিয়ে গেছে, সে কথা তুমি ভুলে গেলে? হ্যাঁ হ্যাঁ জানি ফল দিয়ে গেছে, কিন্তু আমি তোকে বলিনি ফল দিতে। ও নিজের ইচ্ছায় দিয়ে গেছে। আমি কটা মাছই বা পাই? ওই মাছ থেকে যদি আমি এখন ওকে ধারে মাছ দিতে যাই, তাহলে আমাদের চলবে কি করে বলো তো? ধারে মাছ দেবে কি গো? তুমি বিনা পয়সায় মাছ দিয়ে আসবে, কটা দিন না হয় আমাদের একটু কষ্টেই চলবে। আমাদের যে উপকার করেছে হরিনাথ দা, ভগবান আমাদের সুযোগ দিয়েছে ওর উপকার করার, তুমি এভাবে সুযোগ হাতছাড়া করছো গো। ভগবান তোমায় মাফ করবেন না। না না, আমি বিনা পয়সায় মাছ দিতে পারবো না। এখন মাছের কত দাম জানো? ফলেরও তো কম দাম নয়। যখন হরিনাথ দা বিনা পয়সায় ফল দিয়ে যেত, তখন তো তুমি দিব্যি ফলগুলো নিয়ে আসতে। ওই তখন তো তোমার মনে হয়নি হরিনাথ দার কিভাবে চলবে বিনা পয়সায় ফল দিলে? এই শোনো, তখন না এসব ভাবার মতো অবস্থা ছিল না। এমনি তখন অমন শরীর খারাপ। হ্যাঁ, তাহলে বোঝো, এখন হরিনাথ দ্বারা সেই একই অবস্থা। বেচারা হয়তো এখন চারদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করে একটু মাছ মাংসের ব্যবস্থা করা যায় বউয়ের জন্য। সত্যি গো গিন্নি, বড় ভুল করে ফেললাম। আমার এখন খুব খারাপ লাগছে হরিনাথের জন্য। না না, আমি যাই, আমি হরিনাথকে গিয়ে একটা মাছ দিয়েই আসি। হরিনাথ, হরিনাথ। আরে নীতিশ, তুই এখানে? কি হয়েছে বল। হরিনাথ, এ মাছটা তুই রাখ ভাই, আমি প্রতিদিন এসে তোকে একটা করে মাছ দিয়ে যাব। বৌদিকে তুই এই মাছটা খাওয়াস, বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। নীতিশ, তুই ভাই আমার বড় উপকার করলি। আমি কিছুদিন পরে তোর সমস্ত টাকা শোধ করে দেবো। না রে হরিনাথ, টাকা দিতে হবে না। তুই আগে বৌদিকে এই মাছ খাইয়ে সুস্থ করে তোল দেখি। আমার টাকা লাগবে না, আমি বিনা পয়সায় তোকে দিয়ে যাচ্ছি। তুই তো একদিন বলেছিলি ভাই, গরিবের পাশে যদি গরিব না দাঁড়ায়, তাহলে আর আমাদের এই বন্ধুত্বের কি মানে আছে বল দেখি। নীতিশ ভাই, তুই আমার বড় উপকার করলি। তোর এ উপকার আমি কোনোদিনও ভুলবো না। তোর থেকেই তো শিখেছি ভাই, তুই আর এসব বলে আমার লজ্জা দিস না। আমি এখন আসি,